শুনছেন কি বলছে। ধন্যবাদ জানাই নানান প্রতিকূলতাকে উপেক্ষা করে যেভাবে আপনাদের মূল্যবান সময় আইএসএফকে দিচ্ছে। ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদেরকে। যদিও প্রশাসনের এক বন্ধু আজকে অনৈতিক কাজ করছিল, দালাল টাইপের কাজ করছিল, জন্য দালাল বলে এসেছি, কিন্তু আমি যে দালাল তাকে দালাল বলবো। আর যে প্রশাসনের বন্ধুরা নিরপেক্ষতা বজায় রেখে মাথা তুলে সিটটা সোজা রেখে 8 ঘন্টার বদলে 16 ঘন্টা ডিউটি করছে, তাদের হয়ে বিধানসভার মধ্যে তাদের হয়ে গলা ফাটাই, তাদের দিয়ে যাতে বৃদ্ধি পায় তারও আমি কথা বলি। আমি ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদেরকে তাদের সহযোগিতাতে আজকের এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পন্ন হতে চলেছে। বন্ধুগণ, এটা লোকসভা নির্বাচনের সামনে এসে আমরা দাঁড়িয়ে আছি। এটা একটা পঞ্চায়েতের নির্বাচন নয় যে ওকে আমার ভালো লাগলো না ওর পরিবর্তে অন্যজনকে ভোট দেব। এটা একটা পৌরসভা নির্বাচন নয়। এই নির্বাচনটা হচ্ছে আপনি ভোট দিয়ে এমন একজনকে পাঠাবেন যে আপনার হয়ে গিয়ে পার্লামেন্টে কথা বলবে। আমি তো শুনে অবাক হচ্ছি বা আস্তে আস্তে দেখছিলাম, আমি আমার ড্রাইভার সিকিউরিটি ছিল বলছিলাম যে কি অবস্থা রাস্তার দুধারে কিভাবে বাড়িগুলো আছে, এরা কি আবাস যোজনার বাড়ি পায়নি? কিন্তু এখানে এসে শুনছি বাড়ি পাওয়া তো দূরের কথা, আপনারা যে জায়গায় বসবাস করছেন তার কাগজটুকু হয়তো ঠিকঠাক নাই। তো প্রশ্ন আমার এখানে, কাগজটা কিভাবে ঠিক করবেন? বাড়িটা কে দেবে আপনাকে? বাড়ি দেবে সরকার। বাড়ি আপনি পাচ্ছেন না, এটা সরকারকে কে জানাবে? এটাকে আমাদেরকে জানতে হবে। যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সেখানে গিয়ে আপনার হয়ে কথা বলার জন্যই তো এমপি দিল্লি যাচ্ছে। এটা আমরা ভুল করে ফেলছি। আমাদের ভোটের সময় যখন আসছে আমাদেরকে কাউকে ধর্মীয় আফিন খাইয়ে দিচ্ছে, কাউকে কোনো সিম্প্যাথি নেওয়ার জন্য কখন কেউ মাথা ফাটাচ্ছে, কেউ পায়ে ব্যান্ডেজ করছে, বিভিন্নভাবে শুধু আমাদের ভোটটা নিয়ে চলে যাচ্ছে। বন্ধুগণ, যারা উপস্থিত হয়েছেন হেভি সংখ্যায় মায়েরাও এখানে শুনছে না বক্তব্য। আমার আগের বক্তারা অনেক বক্তব্য দিয়েছে, হয়তো তাদের বক্তব্যের সাথে আমার বক্তব্যের মিল নাও হতে পারে। তারপরেও আমি আপনাদের বলবো, আগে আপনাদেরকে জানতে হবে এই আপনাদের পাওয়ারটা কতটুকু আর কতটা পাওয়ার। আর একটা এমপির কাজ কি, তিনি কতটুকু করতে পারেন বা কতটা করতে পারেন, এই বিষয়ে যদি আপনারা আগে জানেন তাহলে আপনাদেরকে আমি বলতে পারি ইতিপূর্বে আপনাদের 17 বার ভোট নেওয়া হচ্ছে। এই বারাসাত কদমগাজী এলাকার মানুষদের কাছ থেকে 17 বার ভোট চাওয়া হয়েছে এই বলেই যে আমাকে পার্লামেন্টে পাঠাও, তোমার সমস্যা আমি সমাধান করব। ভোটের সময় আসে আমাকে পার্লামেন্টে পাঠাও, তোমার সমস্যা আমি সমাধান করব। এই সমস্যার সমাধান করব বলে বলে 17 বার ভোট নিয়েছে 1952 সাল থেকে, এবার 18 বার হতে চলেছে। এই জুন মাসের 1 তারিখে আপনারা ভোট দিলেন, 18 বার ভোট দেবেন। তো বলুন আপনারা বন্ধুগণ যারা উপস্থিত আছেন, আপনাদের সমস্যা কি সমাধান হয়েছে? আমি বলতে পারি আপনারা না বললেও সমস্যার সমাধান হয়নি, বরঞ্চ আরো সমস্যা বেড়েছে। তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে আপনাদেরকে জানতে হবে এমপি মহাশয়ের কাজ হচ্ছে তার নির্বাচনী ক্ষেত্রে এদিকে বারাসাত, দেগঙ্গা, মধ্যমগ্রাম, খিলকাপুরের একটা অংশ, ওইদিকে রাজারহাট, বিধাননগর, এই সমস্ত এলাকা, এই যে এলাকাটা নিয়ে 7টা বিধানসভা নিয়ে একটা লোকসভা হচ্ছে। এই এলাকার মানুষদের ভৌগোলিক অবস্থান কিন্তু আলাদা আলাদা। বিধাননগর বা রাজারহাটের ভৌগোলিক অবস্থান একটু শহর এলাকা, আপনার বারাসাতের একটু শহর এলাকা, আবার কদমগাছি এলাকাতে একটু গ্রাম অঞ্চল, দেগঙ্গাতে একটু অঞ্চল এলাকা, কোনো জায়গায় মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন আছে। তো আলাদা আলাদা ভৌগোলিক অবস্থান। এই আলাদা ভৌগোলিক অবস্থান হওয়ার ফলে আলাদা আলাদা চাহিদা আছে। শহরের মানুষের এক চাহিদা, গ্রামের মানুষের আলাদা চাহিদা, কিন্তু সবার চাহিদা আছে। আর আমরা ভোট দিয়ে পার্লামেন্টে কেন পাঠাই? এই ভোটাভুটিটা কেন হয়? আগামী 5 বছর দেশ কিভাবে এগিয়ে যাবে, দেশের জনগণ কিভাবে উপকৃত হবে, সেই জন্য আমরা এবারে প্রায় 100 কোটি ভোটার মিলে 543 জনকে এই পার্লামেন্টে পাঠাচ্ছি। ওই 543 জন মিলে দেশবাসীর কিভাবে উপকার হবে তার আইন তৈরি করবে। তাহলে একটা পঞ্চায়েতের বুথের ইলেকশন নয়,
একটু ভাবতে হবে। এবার আপনি বারাসাত এই কদম্বগাছির কলোনি এলাকার মানুষ, আপনার পাট্টা নাই, এই সমস্যাটা সমাধান করবে কে? সেখানে দেশের আইন তৈরি হচ্ছে রিফিউজি ল্যান্ড হিসাবে, আর ল্যান্ড আপনারা পাচ্ছেন না ঠিকঠাক। আপনাদের কথাটা তো পার্লামেন্টে গিয়ে বলতে হবে। যে অপদার্থগুলোকে 17 বার পার্লামেন্টে পাঠিয়েছেন, ওর মধ্যে যারা অপদার্থ তাদেরকে ধিক্কার জানিয়ে আপনাদের কথা বলি। আপনাদের হয়ে কথা বলার জন্য আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালেন। আপনাদের কথা না বলে কেউ মোদিজি তো কেউ রাহুলজি না কেউ সোনিয়াজির সাথে সেলফি নিতে ব্যস্ত হয়ে গেল। আপনাদের কথা পার্লামেন্টে না গিয়ে বলে আবার রিফিউজি ভাইদের বা যারা আরার ল্যান্ড পাওয়ার দরকার তাদের কথা না বলে সেখানে কি করছে, উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে নিয়ে কিভাবে খিল্লি করা যায় তার কাজে ব্যস্ত হয়ে গেছে। আর না হলে এখানে রুমালে ভরে বা কিছু করে টাকাটা নিয়ে কিভাবে, শাড়ির তো আর পকেট নাই, তাহলে শাড়ির পকেটে ঢুকিয়ে দিত, কোথায় রেখেছে আর নতুন করে বলতে লাগছে না। তো বন্ধুগণ, একটু ভাববেন আপনারা, ভোট দেওয়ার আগে একটু ভাবুন যে আমরা 17 বার ভোট দিলাম, আমার কথাটা, আমার সমস্যার কথাটা পার্লামেন্টে কে কে তুলেছে, কতবার তুলেছে। আপনাদের জানিয়ে রাখি, পার্লামেন্ট টিভি আছে। পার্লামেন্ট টিভি কি টোটাল এমপি মহাশয়রা বা মহাশয়েরা পার্লামেন্টের মধ্যে আপনার আমার জন্য কি পারফরমেন্স করছে, কত কথা বলছে, কি কি দাবি রাখছে, মেনশন কলিং অ্যাটেনশন থেকে শুরু করে বিভিন্ন বাজেটের সময় বিলের ওপরে প্রাইভেট বিল নিয়ে কি আলোচনা করছে, টোটালটা ওখানে প্রিজার্ভ থাকে, সংরক্ষণ থাকে। এখন পার্লামেন্ট টিভিকে ইউটিউবে আপডেট করে দিয়েছে। আপনারা চাইলে এখানকার মানুষ যথেষ্ট আশা করছি আপডেট গুগলে সার্চ করলে এখনই পাবেন। তো আপনার এমপি পার্লামেন্টে গিয়ে আপনার জন্য কটা শব্দ খরচ করেছে এমপি না বললেও আপনি জানতে পারবেন, ইউটিউবে গেলেও পেয়ে যাবেন। তাই আপনাদের বলবো, এই কলোনিবাসীর কথা বলবো, এই কদম্বগাছির কথা বলবো, আজকের পরে তৃণমূলের নেতারা, তৃণমূলের বিদায়ী এমপি, বর্তমানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আপনাদের কাছে ভোট চাইতে আসলে সর্বপ্রথম বলবেন 2019 সালে ভোট দিয়ে আপনাকে পার্লামেন্টে পাঠিয়েছি, আপনি পার্লামেন্টে গিয়ে আমাদের জন্য কত শব্দ খরচ করেছেন তার তথ্যটা আগে দেবেন, তারপরে দ্বিতীয়বারের জন্য ভোট চাইবেন। বলবেন আপনি আমার পানীয় জলের সমস্যা, আমার রাস্তাঘাটের সমস্যা, আমার বিদ্যুতের সমস্যা, লাইটের সমস্যা, যা সমস্যা আছে সেইগুলো সমাধান করার জন্য দেশের আইন তৈরি হয়। আমার সমস্যা দেশ সরকার সমাধান করবে। তা আমার সমস্যার কথা দেশের সরকারকে আপনি জানিয়েছেন, সমাধান করার দায়িত্ব সরকারের, সমাধান করার দায়িত্ব কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের। কিন্তু একজন এমপি এমএলএর কাজ আমার নির্বাচনী ক্ষেত্রে যে দরকার যেগুলো বা যেগুলো সমস্যা আছে বা যেগুলো আপগ্রেড করতে হবে সেইগুলো গিয়ে আইনসভার মধ্যে জানিয়ে দেওয়া। আমি 3 বছর হতে চলেছি, আমি একজন বিধায়ক, আমি আমার নির্বাচনী ক্ষেত্রে এমন কোনো সমস্যা নাই, কম বেশি সবটাই ডিপার্টমেন্টাল মিনিস্টারকে জানিয়েছি। কিছু কিছু সমাধান হচ্ছে, আশা করছি এখনো 2-2.5 বছর বাকি, লড়াই করে বাকিগুলো সমাধান করে দেব। তা আপনাদের বলি, যারা উপস্থিত আছেন, আপনাদেরকে আমার শুধু ভোটের সময় কেউ ধর্মীয় আবেগ লাগায়, কেউ বড় তিলক কাটে, কেউ গেরুয়া পশন পরে, কেউ হাজি রুমাল পরে, 364 দিন মাথায় টুপি দেয়নি, মানুষকে টুপি পরানোর জন্য মাথায় টুপি দিয়ে এসে আপনার কাছ থেকে ভোট চাইছে। এই বক ধার্মিকগুলোকে আপনারা প্রত্যাখ্যান করুন। আর এখানে আমি বলছি, আমি দেখছিলাম আমার বাম সাইডে বিবেকানন্দ সেবা সংঘ, এই স্বামীজির ছবি আছে। আমি বলছি আপনাদেরকে, ভিন্ন ধর্মের মানুষ আছেন, আজকে দুঃখ লাগে গেরুয়া বসন্ত অনেকজন মানুষ আতঙ্কের প্রতীক হিসাবে দেখছে। আমি আপনাদের বলে যাই, এই স্বামীজির ক্লাব এখানে আছে, স্বামীজির স্মরণে আপনাদের বলে যাই, গেরুয়া বসন সম্পর্কে জানতে হবে। বর্তমানে বিজেপির গেরুয়ার সাথে স্বামীজির গেরুয়াকে আপনারা মিশাবেন না। স্বামীজির গেরুয়াটা হচ্ছে ত্যাগের প্রতীক। স্বামীজির গেরুয়ার সাথে বিজেপি যে গেরুয়া করছে, আমাদেরকে দায়িত্ব নিতে হবে। স্বামীজির গেরুয়াকে অপমান যে বিজেপি করছে, বিজেপির কাছ থেকে গেরুয়াটা কাটতে হবে স্বামীজির সম্মানের জন্য। মানতে হবে, আমাদেরকে বুঝতে হবে গেরুয়াটা হচ্ছে ত্যাগের প্রতীক। আর আজকের গেরুয়া আতঙ্কের প্রতীক করে দিচ্ছে, ভোগের প্রতীক করে দিচ্ছে। কিন্তু অনুরোধ আপনাদের কাছে,
গেরুয়া বসন সম্পর্কে কেউ খারাপ ধারণা রাখবেন না। গেরুয়া সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, যদি পারেন তো আমাদের কাছে আসতে পারেন, আমি তাও বলতে দরকার নেই, গুগলে গিয়ে স্বামীজির লাইফ হিস্ট্রিটা একটু পড়বেন। যিনি বলেন চান্ডাল আমার ভাই, হিন্দু আমার ভাই, মুসলমান আমার ভাই, দলিত আমার ভাই, এক কথায় মানুষকে তিনি ভাই হিসাবে গ্রহণ করেছেন। আর আজকে অনেকে, সবাই নয়, তার মধ্যে কিছু কিছু আছে গেরুয়া বসন পড়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করে দিচ্ছে। তার আদর্শ আর স্বামীজির আদর্শ কি এক হতে পারে? আমরা স্বামীজির আদর্শকে সম্মান শ্রদ্ধা করব। স্বামীজির গেরুয়াকে নিয়ে যারা স্বামীজিকে বদনাম করার চেষ্টা করছে তার আমরা বিরোধিতা করব। কি ভাই, হওয়া তো দরকার। কারণ স্বামীজির দিকে কেউ আঙুল তুলবে, ওই গেরুয়ার দিকে কেউ আঙুল তুলবে, আমরা সেটাকে মেনে নিতে পারি না। যেটা বলছিলাম, প্রসঙ্গ আসছিল বলে বলে দিলাম যে একজন এমপির সমস্ত সমস্যাগুলোকে নোট ডাউন করবে, গিয়ে পার্লামেন্টে গিয়ে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কাছে জানাবে। মিনিস্টারের কাজ কি হবে? সেইগুলোকে লিখে নিয়ে নোট ডাউন করে সমস্যাগুলো সমাধান করা। এই কলোনি পাড়ার এই কদম্বগাছি এলাকায় পিছিয়ে বর্গের মানুষের বেশি বসবাস, দলিত, আদিবাসী, মুসলিম পিছিয়ে বর্গের মানুষের আশেপাশ। এখানে প্রায় 1000-5 লোক মা বোন মিলিয়ে, আরো বেশি তো কম নয় আছে। আমি আপনাদের বলি, আজকের পরে আপনারা বাড়ি যাবেন, বক্তব্য শেষ হলে বাড়ি যাবেন নিশ্চিতভাবে, গিয়ে আপনার বাচ্চাগুলো, তার আগে জিজ্ঞাসা করি এখানে যারা আছেন কতজনের সন্তান বেসরকারি স্কুলে পড়ে, একটু হাত তুলবেন। বেসরকারিতে, সরকারির কথা বলছি না, মানে টাকা দিয়ে পড়াতে হয় একটা বাংলা, মানে পাতি বাংলা যদি বলে, টাকা দিয়ে পড়াচ্ছেন প্রাইভেটে যাদেরকে, কেজি স্কুলে অনেকে বলে, কজন? 2-4 জন। আপনাদের কিগুলো কোথায়? প্রাইভেট স্কুলে পড়ে না সরকারি স্কুলে পড়ে? স্বাভাবিকভাবে সরকারি স্কুলে। কারণ দিনে তো 300 টাকা আমরা ইনকাম করছি, দিনে 350 টাকা ইনকাম করছি, টোটো নিয়ে বার হয়েছি, না হলে কত এই আপনার স্টেশনের ধারে গিয়ে ঠেলা লাগাচ্ছি, দিনে 300 টাকা ইনকাম, ওর থেকে খাবো কি আর বাচ্চাকে বেসরকারি স্কুলে পড়াবো কিভাবে? কিন্তু তাহলে আমাদের ম্যাক্সিমাম 99% এখানে যারা আমরা উপস্থিত আছি, আমাদের বাচ্চারা কোথায় পড়ছে? সরকারি স্কুলে। আর মমতা ব্যানার্জির উন্নয়নের এমন ছোঁয়া, সে সরকারি স্কুলের ধারে পাশে যাওয়া যাবে না, সেটাকে এখন লঙ্গরখানায় পরিণত করে দিয়েছে। তো বাচ্চা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের বলছি, যারা আমার আওয়াজ শুনছেন, আজকে আপনারা বাড়ি যাবেন, বাড়ি গিয়ে আপনার বাড়ির 3, 4, 5, 6 এর বাচ্চাগুলোকে ডাকবেন, বাবা এদিকে আয়, তুই 6 এ পড়ে, তোর নাম, তোর বাবার নাম, তোর মায়ের নাম, তোর স্কুলের অ্যাড্রেস, আর যেখানে থাকে তার অ্যাড্রেস ইংলিশে লিখে দে। তো আমি 6 এর ওপরে কেন বলছি না, এখন 7, 8 এর বাচ্চাদের এখন ইগো এসে গেছে, ওইটুকু বাচ্চারও ইগো চলে এসেছে, তত উঁচুতে যাচ্ছি না। আমি আপনাদের বলে যাই, আপনি ট্রাই করে দেখে নিতে পারেন, 100টা বাচ্চাকে যদি কাজ দেন, 90টা বাচ্চা ফেল করবে। সেই 90টা বাচ্চা কে? আপনার আমার বাচ্চা, ভোটারদের বাচ্চা। আর নেতাগুলো কাকলি গোস্বামীদের পরিবারের, দেখুন কেউ বেসরকারি সরকারিতে পড়ে না, সবাইকে বেসরকারিতে পড়াচ্ছে, মানুষ তৈরি করবে। আর ভোটারদের বাচ্চারা যে স্কুলগুলোতে পড়ছে, সেই স্কুলগুলোকে সুকৌশলে টিচার নিয়োগ না করে এই কলোনির লোকেদেরকে লাঠিয়াল মারামারি করার জন্য এই কদম্বগাছির মানুষেরা ভোটের সময় যাতে বুথ দখল করে, সেই জন্য আগামী প্রজন্মে এই কাকুলি দিদের পরের প্রজন্মের ছেলেরা নেতা হবে, আর আমাদের পরের প্রজন্মের গুলোকে ওদের লাঠিয়াল করার জন্য আমাদের বাচ্চাদের হাত থেকে বই, পেন, খাতা এই কাকলিদিরা কেড়ে নিচ্ছে। তাই সময় এসেছে এই কাকলিদিদেরকে জবাব দিতে হবে। আর এখানে বিজেপির প্রার্থী নামটা কি? সফল মজুমদার সাহেব। আমি তো অবাক হয়ে যাই, এত ভ্রষ্টাচার বাংলাতে হচ্ছে, এত অন্যায় হচ্ছে, বাচ্চাদের যে রেশন মিড ডে মিল, সেখান থেকে ওই তৃণমূল খেয়ে নিচ্ছে, এত চাকরি চুরি হলো। সেই অর্থে একজন প্রধান বিরোধী দল হিসাবে যেই ভূমিকা পালন করার দরকার সেটা করছে না। একবারের জন্য এই স্বপন বাবুদের কাছে, এই শান্তনু ঠাকুর মহাশয়দের কাছ থেকে, এই শুভেন্দু অধিকারীদের মহাশয়দের কাছ থেকে, দিলীপ ঘোষ বাবুদের কাছ থেকে এটা শুনলাম না পশ্চিম বাংলায় যে 8,500 স্কুল বন্ধ হতে চলেছে, প্রয়োজন
নির্বাচনে আমরা নেতারা রাস্তায় নামবো, প্রধান বিরোধী দল হিসাবে 70টার উপরে বিধায়ক নিয়ে রাস্তায় বসবো, একটা স্কুল বন্ধ হতে দেব না। একবারও তাদের মুখে শুনলাম না। স্কুল বন্ধ হচ্ছে, ক্ষতিটা কার হচ্ছে? যারা 300 টাকায় রোজে কাজ করে। আমরা আমাদের বাচ্চাগুলো যে সরকারি স্কুলে গিয়ে পড়াশোনা করছে, টিচার নাই, ডাস্টার নাই, শিক্ষার সামগ্রী নাই ঠিকঠাক, সেগুলোকে বন্ধ করে দিচ্ছে। যেটা বলছি না, 3-4 বাচ্চাকে যাবেন, ইংলিশ জিজ্ঞাসা করবেন, 6 বাচ্চাকে পারবে না, আর 3 বা 4 বাচ্চাকে ডেকে বলবেন অঙ্ক বা গণিতের বইটা খুলে দেবেন, আজকে গিয়ে ট্রাই করবেন। ভোট 1 তারিখে ইচ্ছে হলে দেবেন, না হলে দেবেন না, আমি জোর করব না। রাতের অন্ধকারে এসে হুমকিও দেব না, আর 2000 টাকা বিরিয়ানির প্যাকেট দেওয়ার মতো আমার ক্ষমতা নেই, ওটাও আমরা দেব না। তবে একটা কথা বলতে পারি, যদি রাতের অন্ধকারে 2000 টাকা বিরিয়ানির প্যাকেট নিয়ে আসে, ছাড়বেন না, ওটাও নিয়ে নেবেন। কিন্তু ও আপনার টাকা, আপনার টাকা ও লুট করেছিল এতদিন, ছাড়বেন না, কিন্তু ভোটটা ওর বিরুদ্ধে দেবেন। আপনাদের বলবো, যাবেন আজকের পরে বাড়িতে গিয়ে দেখবেন বাচ্চাদেরকে, 3-4 বাচ্চাকে দেবেন যে অঙ্কের বইটা, গণিতের বইটা খুলে দিয়ে যে এটা একটু অঙ্কটা করে দিত। আমি দায়িত্ব নিয়ে বলছি, 100 জনকে যদি জিজ্ঞাসা করা হয়, 90 জন অঙ্কতেও ফেল করবে। তাহলে আমাদের বাচ্চাগুলোর ভবিষ্যৎ কারা ধ্বংস করছে? একটু বলুন না, খারাপ লাগছে নাকি? আমাদের বাচ্চাগুলোর ভবিষ্যৎ, যাদেরকে আমরা এমপি করে, যাদেরকে এমএলএ করে রাজ্যের আইনসভায়, দেশের আইনসভায় পাঠাচ্ছি, আমাদের বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে, যাতে স্কুল এডুকেশনে আরো ডেভেলপমেন্ট আনে, স্কুল এডুকেশনের পলিসি চেঞ্জ করে, তারাই আমাদের বাচ্চাগুলোর স্কুলগুলোকে সুকৌশলে বন্ধ করে দিচ্ছে, টিচার না দিয়ে আমাদের বাচ্চার ভবিষ্যৎগুলোকে তারা ধ্বংস করে দিচ্ছে। আমি আপনাদের বলে যাই, আমার উপর এত রাগ হওয়ার কারণ আছে মমতা ব্যানার্জির, তৃণমূলের রাগ হওয়ার কারণ আছে। কারণ হচ্ছে, আমি বিধানসভায় দাঁড়িয়ে এই 300 টাকা রোজে যারা কাজ করছেন, যারা ডে লেবার, যাদের দিন আনে দিন যায়, তাদের কথা ভেবে, তাদের সন্তানদের কথা ভেবে আমি রাজ্যের বিধানসভায় একটা প্রস্তাব রেখেছিলাম যে আমরা দেখেছি প্রাইভেট স্কুলে যে বাচ্চারা যায়, ক্লাস 1 থেকেই তাদের কম্পিউটার এডুকেশনের জন্য শিক্ষা দেওয়া হয়, আর আমাদের গরিবের বাচ্চারা ক্লাস 4 পড়ার পরে 5-এ যখন হাই স্কুলে যাচ্ছে, সেই অর্থ কম্পিউটার এডুকেশন পায় না। সব হাই স্কুলে কম্পিউটার এডুকেশন নাই। তো আমি এদের কথা ভেবে, আপনাদের সন্তানদের কথা ভেবে, যে একটা বড় লোকের ছেলের সাথে অলরেডি আপনার সন্তান 4 বছরের পিছিয়ে যাবে যদি ক্লাস 5 থেকে না কম্পিউটার এডুকেশন হয় সরকারি স্কুলে। তো আমি সে কথা ভেবে আমি দেখলাম যত ইউরোপের কান্ট্রিগুলো আছে, যারা প্রথম বিশ্বে আছে, ইউরোপের, আমেরিকা, লন্ডন থেকে শুরু করে আপনার জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, আপনার সুইজারল্যান্ড, যত উন্নত মানের দেশগুলো আছে, ক্লাস 1-এর বা প্রাইমারি স্তর থেকে তাদের বাচ্চাগুলোকে কম্পিউটার এডুকেশন দেওয়া হয়। তো আমি আপনাদের জন্য পশ্চিমবাংলার বিধানসভাতে যে পশ্চিমবাংলায় পলিসি নিয়ে আসা হোক, স্কুল এডুকেশনের পলিসি চেঞ্জ করে অ্যামেন্ডমেন্ট করা হোক, সংযোজন করা হোক, পশ্চিমবাংলায় যে সমস্ত প্রাইমারি স্কুলগুলো আছে, সেই সমস্ত প্রাইমারি স্কুলের বাচ্চাগুলো যাতে কম্পিউটার এডুকেশন বিনামূল্যে পায়, তার পলিসি তৈরি করা হোক। এই বলি আমার উপরে রাগ। মমতা ব্যানার্জিরা চায় অভিষেক ব্যানার্জি তার ছেলেরা নেতা হবে, আর যারা ভোটের চটে বসে আছেন রাম রহিম, তারা সব সময় ভোটার হয়েই থাকবে। এরা চায় না, স্বপন বাবুরা চায় না, শান্তনু বাবুরা চায় না, দিলীপ ঘোষেরা চায় না, মমতা ব্যানার্জি অভিষেক বাবুরা চায় না চটে বসা লোকেরা নেতা হোক। এরা সব সময় চায় যারা চটে বসে আছে, যারা দিনে 300 টাকা ইনকাম করে, এদের ছেলেগুলোও যাতে দিনে 300 ইনকাম করে। এদের বাড়ির ছেলেগুলো পুলিশ হোক, ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, সিভিল সার্ভিস করুক, এটা তারা চায় না। এদের বাচ্চাগুলোর হাতে বই পেন খাতা উঠুক, এরা চায় না। কারণ যদি আপনাদের বাচ্চাদের হাতে বই পেন খাতা উঠে যায়, মারামারিটা তাহলে কে করবে? শুভেন্দু অধিকারীকে জেতানোর জন্য, স্বপন বাবুকে জেতানোর জন্য তাহলে বুথ দখলটা কে করবে? কাকুলি দিকে জেতানোর জন্য মাথাটা কে ফাটাবে? অভিষেক ব্যানার্জিকে জেতানোর জন্য কার বাড়িতে আগুনটা কে লাগাবে? আপনার আমার সন্তানরাই তো করে। কোন নেতার ছেলেকে দেখেছেন দাদা? কোন নেতার ছেলেকে দেখা যায় না এসে আপনাকে আমাকে যে কাজটা করায় সেটা করতে। কারা করে? আপনার আমার পরিবারের ছেলে মেয়েদেরকে, দাদুকে দিয়ে করিয়েছে, বাবাকে দিয়ে এই কাজ করিয়েছে, এখন আমাদেরকে দিয়ে করাচ্ছে। আমাদের তো ভবিষ্যৎ ধ্বংস করেছে, আমাদের পরের প্রজন্মকেও
আমার দাদুকে যে লাঠিয়াল বাহিনী হিসাবে রেখেছিল, আমার বাবাকে যে লাঠিয়াল বাহিনী হিসাবে রেখেছিল, আমাকেও লাঠিয়াল বাহিনী হিসাবে লাগাচ্ছে। আমার ছেলেগুলোকেও লাঠিয়াল বাহিনী করে রাখবে বলে আমাদের ছেলেদের হাত থেকে বই পেন খাতা কেড়ে নিয়ে স্কুলগুলোকে বন্ধ করে দিতে চাইছে, যাতে আমরা আমাদের ছেলেরা না শিক্ষিত হয়। আমাদের ছেলেরা শিক্ষিত হলে যদি দেখে কাউকে মারতে পাঠিয়েছে দাদা, অবঘাতে গিয়ে যদি 2-4 গা দেয়, যদি অবঘাতে লেগে যায়, যদি সে মারা যায়, আপনার আমার ছেলে যদি শিক্ষিত হয়, আপনার আমার ছেলে আইন সম্পর্কে 2-4 কথা যদি লাইন পড়তে পারে, তাহলে কি দেখবে, যদি কেউ মানুষকে মারতে গিয়ে মারা যায়, 302 ধারায় কেস খাবো, 302 ধারায় কেস খেলে মায়ের হাতের খাবার আর বাড়িতে কতদিন খাবো খেতে পাবো না সেটা তারা জানতে পেরে যাবে। অর্থাৎ জেলে থাকতে হবে। সুতরাং আপনার আমার বাচ্চারা, আপনার আমার পরিবারের সন্তানরা মারামারিতে জড়িয়ে পড়বে না। আর এই নেতারা কি করে, এই কাকুলিদিরা, এই বিজেপির প্রার্থী স্বপন বাবুদের দেখুন খোঁজ নিয়ে, এরা এদের ছেলেগুলোকে, এই মমতা ব্যানার্জির কথা বলছি, স্কুলে সিভিক টিচার দেবে বলেছিল, জানেন তো আপনারা? সবই সিভিকের প্রতি এত ভরসা। তবে আমি সিভিককে অপমান করছি না, আমি সিভিকদের হয়ে কথা বিধানসভায় বারবার বলেছি, এতবার বলেছি যে মাইনে ছিল 1000 টাকা বাড়াতে বাধ্য হয়েছে সেই নওশাদ সিদ্দিকীর জন্য। আমরা চাই সিভিক ভলেন্টিয়ারদেরকে সমকাজে সমবেতন দেওয়া হোক, কিন্তু সিভিক ভাইরা তো সেই জায়গায় পারদর্শী নয়, যেটা একটা কনস্টেবলের যে ট্রেনিং দেওয়া হয় সিভিক ভাইদেরকে দেওয়া হয় না। মমতা ব্যানার্জি সিভিক টিচারের প্রতি খুব ওনার সিভিক ডাক্তার অনেক কিছু বলছিল, মানে গত বছরে আমি বারবার বলেছি আমরা সব সিভিক নেব, তবে আগে একটা কাজ করতে হবে, অভিষেক বাবুর পরিবারের, মমতা ব্যানার্জির পরিবারের যে ছেলে মেয়েগুলো আছে তাদেরকে আগে সিভিক টিচার পড়াক, তারপরে কদম্বগাছির ছেলে মেয়েদের কথা সিভিক টিচারদের ভাববে। আমি এটা বলেছি যে আমরা সিভিক ডক্টর নেব, তবে একটা আমার শর্ত আছে, সিভিক দিয়েই যদি এত ভরসা হয়, একটা বাসের ড্রাইভারকে 1 মাসের ট্রেনিং দেব হেলিকপ্টার টেক অফ ল্যান্ডিং এর জন্য, আর 1 মাসের ট্রেনিং দিয়ে মমতা ব্যানার্জি এই ভোটের প্রচারে যাচ্ছে, মমতা ব্যানার্জিকে আগে ওকে পাইলটের সিটে বসিয়ে, মমতা ব্যানার্জিকে পেছনে বসিয়ে আগে একবার উড়াতবো। যদি মমতা ব্যানার্জি ওই সিভিক পাইলটকে গ্রহণ করে, তাহলে আমরা সিভিক ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নেব। মনে হয় নেবে? মনে হয় আপনাদের মমতা ব্যানার্জি নেবে সিভিক এই বাসের ড্রাইভারকে 1 মাস ট্রেনিং দিয়ে যদি বলা হয় হেলিকপ্টার উড়াতে, মমতা ব্যানার্জি বলবে আমি হেঁটে যাব, আমি তাও কিন্তু হেলিকপ্টার চাপবো না। কিন্তু আমাদের বাচ্চাগুলোর জন্য কি হচ্ছে, আমাদের ট্রিটমেন্টের জন্য সিভিক দিয়ে দিচ্ছে। তাই বন্ধুগণ একটু সজাগ থাকতে হবে। আপনার যে সমস্যাগুলো আছে, এই কলোনি পাড়ার যে সমস্যা, এই কদম্বগাছির যে সমস্যা, এই বারাসাত লোকসভার মানুষের যে সমস্যা, সেটা সমাধান কোথা থেকে হবে? যেখানে আইন তৈরি হচ্ছে। আপনারা যদি সবাই মিলে চান যে যেখানে আইন তৈরি হচ্ছে গিয়ে বলবো, সম্ভব? সম্ভব নয়। তার পরিবর্তে কি হচ্ছে, এখানে ভোটিং সিস্টেম, সংখ্যাগরিষ্ঠ মানুষ কাকে চাইছে? বিজেপি প্রার্থী দিয়েছে, তৃণমূলের বিদায়ী এমপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছে, আইএসএফ খাম চিহ্নকে নিয়ে দিয়েছে, আরো রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে চাইবে সে দেশের পার্লামেন্টে যাবে। কেন যাবে? আমাদের সমস্যাগুলো ওখানে তুলে ধরার জন্য। কিন্তু দুঃখের বিষয়, সংখ্যাগরিষ্ঠ মানুষকে ভুল বুঝিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে আমার ভোট নিয়ে, আপনার ভোট নিয়ে পার্লামেন্টে গেল, আমাদের হয়ে কোনো কথা সেই অর্থে বলছে না। তাই আপনাদের বলবো, আপনারা যদি চান এইখানে রিফিউজি ল্যান্ড নিয়ে যে সমস্যা, আপনারা পাত্তা পাচ্ছেন না, তবে আমি জেনে গেলাম এখান থেকে, আপনাদের বলা যায় আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন না পাঠাবেন আপনাদের ব্যাপার। তবে এই কদম্বগাছির, এই রেল কলোনির মানুষের জন্য রাজ্যের আইনসভাতে আমি কি আপনাদের কথা বলবো, এটা আপনাদের বলে যাচ্ছি। ভোট দেবেন না দেবেন আমি জোর করব না, ভোট বললে ভোট দেবো সেটাও আমি বলবো না, জেনে গেছি। আর একটু ডিটেলস এখানকার যারা নেতৃত্বরা আছে, আমাদের অঞ্চলে যারা নেতৃত্বরা আছে, এখানকার মানুষ যারা আছে, আপনারা একটু আমাকে একটু শর্টে 2-4 পাতার মধ্যে বা 1 পাতা হলেও কি সমস্যা, কতদিন থেকে কি আছেন না আছেন, কি কি সমস্যা আছে, কিভাবে সেটা দেবেন। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমি রাজ্যের আইনসভাতে যেখানে রাজ্যের আইন তৈরি হয় সেখানে আপনাদের কথা বলবো। একটু জানিয়ে যাই আপনাদেরকে, একটু জানিয়ে যাই আমার উপরে এত রাগ কেন। রাগটা এটাই যে নওশাদ সিদ্দিকীর মাথায় টুপি, মুখে দাঁড়ি, ও হিন্দু সমাজের মানুষের কেন কথা বলবে?
যখন আমি আমার ভাঙড়ের কথা বলছি, ভাঙড়ের নিয়ে আমার বিশাল লড়াই, ক্ষমতা যদি থাকে কোনোদিন পায় আপনাদের দেখে নেবেন। আমার ভাঙড়েও কিছু রিফিউজি ল্যান্ড আছে, আমার রিফিউজি ভাইদের জন্য সরকার বরাদ্দ করেছিল। এই শওকাত মোল্লারা, এই আরাবুল, এই কাইজাররা কিন্তু ওটাকে কোম্পানিকে বিক্রি করে দিয়েছে। আমার লড়াই চলছে, সময় আসলে আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, আপনাদের বলে যাচ্ছি ওটা ভেঙে বার করে আবার ওই ভাইদের হাতে তুলে দেবো। এই লড়াইটা ওইটা করি বলি আমার উপরে রাগ। নওশাদের মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে ও কেন এ কথা বলবে? আর যখন এ কথা বলছে তখন নওশাদ সিদ্দিকী মুসলমানদের দল হয়ে যাচ্ছে। যাবো কোথায়? আমি মানুষের জন্য রাজনীতিতে এসেছি, কোন ধর্ম, জাত, বর্ণর জন্য আমি আসিনি। প্রত্যেকটা বঞ্চিত মানুষের জন্য রাজনীতির ময়দানে এসেছি। তাই বন্ধু, আপনাদের জেনে রাখতে হবে, একটা এমপি 1 বছরে 5 কোটি টাকা পায়। 5 বছরে কত কোটি টাকা পায়? 25 কোটি। এবার আমাদের কাকুলি দিদি কত বছরের এমপি? তাহলে কত হচ্ছে? 75 কোটি টাকা। আজকের পর থেকে এখানে তৃণমূলের বন্ধুরা ভোট চাইতে আসলে স্বাধীনতা বজায় রাখবেন, কোনো অশান্তিতে জড়াবেন না, ভদ্রভাবে জিজ্ঞাসা করবেন। আর কাকলি দিদি যদি এই মঞ্চে এসে প্রোগ্রাম করে, যেমন মা এসে আমাকে আশীর্বাদ করে গেলেন, ওই রকম ভাবেই মা এসে জিজ্ঞাসা করবেন, হাগা মা, 75 কোটি টাকা তুমি 15 বছরে পেয়েছো, এই 75 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছো? আমি একজন ভোটার, আমার অধিকার আছে, আমাকে আগে দেখাও, তারপরে ভোটটা চাইবে, জিজ্ঞাসা করবেন। তার আগে একটু বলে রাখি, আমি ভাঙড়ের বিধায়ক, এক বিধায়ক নেই, মমতা ব্যানার্জিদের ঘুম হারাম হয়ে যাচ্ছে। শুধু আমার সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে, অসত্য তথ্য দিয়ে আমাকে জালিল করার চেষ্টা করে। আমার ভাঙড়বাসী নাকি বলে, আমাকে নাকি ভাঙড়বাসীর কাছে বলে আমি নাকি কিছু কাজ ফাজ করি না। তবে একটা কথা, আমি একটু পেনের লড়াই করতে পছন্দ করি। আর আজকে যে দালাল বলেছি না, পঞ্চায়েত নির্বাচনে কি করেছে সব স্টাম্প মেরে আমার কাছে আছে, যে দালালি করেছে কি করে না তার ডকুমেন্টস আমার কাছে আছে। কিন্তু আমি পেনের লড়াই ওই জন্য করি। তো যেটা বলছি, তো আমাকে বারবারে করে, কিন্তু আমি ভাঙড়ের কোথায় শ্মশানের ঘাট করা দরকার, দাহ করার পরে আমার ভাঙড়ের হিন্দু সমাজের মা বাপেরা যে স্নান করতে যায়, ঘাটের অভাব আছে, সেই ঘাটি করার জন্য আমি জমা করেছি। যেখানে মন্দিরে যাবে, যাওয়ার পথে লাইট নাই, সেই লাইটের জন্য আমি করেছি। মসজিদে যাওয়ার পথে লাইট নাই, সেখানে আমি অ্যাপ্লিকেশন করে জমা দিয়েছি। সব ডকুমেন্টস আমার কাছে আছে। তারপরেও ভাঙড়ের মানুষকে বলেছি, আমি 3 কোটি থেকে 3.5 কোটি টাকা পাই, 5 বছরে পাবো। যে আমার এই টাকা যদি সরকার খরচ করতে নাও দেয়, আইনে তো লড়ে নেবো, প্রয়োজন আমি ঘর থেকে নিয়ে এসে ভাঙড়ের মানুষের জন্য খরচ করব। তার সাথে সাথে এটা বলেছি যে এই 3 থেকে 3.5 কোটি টাকা বছরে 60 লাখ হতো, এখন বছরে 70 লাখ হয়েছে, 10 লাখ বেড়েছে। সেটাও নওশাদ সিদ্দিকীর জন্য বিধানসভায় আমি প্রশ্ন করেছি। 2011 সালের পরে এই প্রথম 10 লাখ টাকা বেড়েছে একটা বছরে এমপি ল্যাডের টাকা। তো আমি বলেছি আমার 5 বছরে এই 3 থেকে 3.5 কোটি টাকা কোথায় কিভাবে খরচ করেছি, ওটা প্রিন্ট করে খামে ভরে প্রত্যেকটা ভাঙড়ের বাড়িতে আমি পৌঁছে দেবো। আমি কাকুলি দিদেরকে বলবো না যে প্রতিটা ভোটারদের বাড়িতে খাম চিহ্নের খামে ভরে কি করেছো বুঝিয়ে দাও 75 কোটি টাকা। কাকুলি দিদের এমনি খামে অ্যালার্জি, হাত দিলে আবার অ্যালার্জি বেড়ে যাবে, খামে ভরতে বলবো না আমি। কিন্তু আমি এটা তো দাবি করতে পারি, একজন ভারতীয় নাগরিক হিসাবে এই দাবিটা করছি। আর আপনারা ভোটার হিসাবে আপনারা দাবি করবেন যে অঞ্চলে অঞ্চলে অন্তত 75 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছো, সার তথ্যটা আপনাকে ঝুলাতে হবে, তারপরেই আপনি আমাদের কাছ থেকে ভোট চাইবেন। আমি আপনাদের চ্যালেঞ্জ করে যাচ্ছি, আজকে কত তারিখ? 16 তারিখ। 1 তারিখে ভোট, 1 তারিখ পর্যন্ত কাকুলি দিরা আপনাদের সামনে এ তথ্য আনবে না। কারণ আমি বিধায়ক হওয়ার পরে এখানেও ঝেড়ে খাওয়ার লাইন, মাল তুলে খাওয়ার লাইন অনেক আছে, আমি সেটা দেখে নিয়েছি। কেন, কিভাবে? এই দেখুন ডান সাইডে একটা লাইট লাগানো আছে, কার লাইটে হয়েছে আমি বলতে পারবো না। এটা তো তাও ছোট লাইট, 40 মিটারের হাইমাস লাইট হয় না, হয়তো 3 লাখ 3.5 লাখ টাকা খরচ। যদি তথ্য দেয় দেখবেন আপনারা কি 7 লাখের বিল করে দিয়েছে। তার মানে মধ্যখানে আমি কি বলতে পারবো 3.5 লাখ নাহলে 4 লাখ টাকা ঝেড়ে দিয়েছে। আরো তো ভোট মাইনাস হয়ে যাবে, এই তথ্য বার করবে না। আমি তো বলতে পারবো যে 100 মিটার কংক্রিটের রাস্তা, 8 ফুট চওড়া, 6 ফুট গেজের,
100 মিটার রাস্তা করতে গেলে 4 লাখ টাকা খরচ আছে। ওই 100 মিটার রাস্তা করে কেউ যদি 14 লাখ টাকার বিল করে 75 কোটি টাকাকে হিসাব দেয়, অন্তত আপনারা না ধরতে পারলেও আমি যেহেতু বিধায়ক, আমি তো এই ধরনের কাজ করাচ্ছি, আমি ধরে নিতে পারবো। আর ভোটারদেরকে বলবো, এই দেখো এই কাজে 10 লাখ টাকা চুরি হয়েছে। তাহলে আপনাদের ট্যাক্সের টাকা থেকে কিন্তু কাজটা হচ্ছে। কোনো মোদিজির ট্যাক্সাল নাই, মমতা দিদির ট্যাক্সাল নাই যে টাকা মোদিজি বা মমতা দিদি দিচ্ছে। আপনাদেরই ট্যাক্সের টাকা থেকে হচ্ছে। 10 লাখ টাকা যদি চুরি যায়, আপনারা সোচ্চার হবেন না? এর বিরুদ্ধে তো ভোট দেবেন। ওই জন্য আপনাদের বলে যাচ্ছি, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, এই অঞ্চলে তৃণমূলের নাকি বড় বড় নেতা আছে, কেউ বাঘ মারে, কেউ নাকি ছাগল মারে, এত বড় বড় নেতা। তাদের বলছি, কিন্তু সৎ সাহস থাকে আপনার নেত্রীকে বলুন, বিদায়ী এমপি বর্তমান তৃণমূলের প্রার্থীকে বলুন যে 75 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছে তার শিডিউলটা, তার তথ্যটা দিক, তারপরেই ভোট চাইবে। আমি আপনাদের আবারও চ্যালেঞ্জ করছি, পারবে না। কারণ কি? এ টাকা তো লুট হয়েছে, এ টাকা লুট হয়েছে। কাউকে খারাপ লাগতে পারে, আমার কিচ্ছু করার নেই, বলতে এসেছি বলবো। খারাপ লাগছে নাকি কাউকে? না বন্ধ করতে, অন্য কথা বলবো। পার্লামেন্টে গিয়ে যে ভূমিকা পালন করছে না, পার্লামেন্টে গিয়ে বলার দরকার ছিল যে ড্রাইভারদের বিরুদ্ধে, যে এক প্রকার ড্রাইভারদের উপর চাপিয়ে দেওয়ার জন্য যে বিলটা এসেছিল সেটাকে বিরোধিতা করা। বিজেপি সরকার যে বিলটা নিয়ে এসেছিল ড্রাইভারদের বিপক্ষে, তার বিরোধিতা করা। কিন্তু বকলমে ড্রাইভারদের বিরুদ্ধে বিজেপি বিল নিয়ে এসেছে, সেই বিজেপিকে আরো সহযোগিতা করেছে। কৃষকদের বিরুদ্ধে বিজেপি বিল নিয়ে এসেছিল, তার বিরোধিতা করার কথা ছিল, কিন্তু কি দেখছি, বিজেপিকে আরো সহযোগিতা করছে। কথাবাজি অনেক কথা বলে ফেললাম, নেতাদের মতো অনেক ভাষণ দিয়ে ফেললাম। এবার বক্তব্য শেষের দিকে আসছি, আর 2-5 মিনিট করবো। আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি, আগামী 1 তারিখে আপনারা যদি আপনাদের মূল্যবান ভোট খাম চিহ্নে দিয়ে আমাদেরকে পার্লামেন্টে পাঠান, আপনাদেরকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের সমস্যাগুলো, আপনার আমাদের এমপি হবে যিনি, জনগণের এমপি হবে যিনি, তাপস বাবু নোট করে আপনাদের সমস্যাগুলো পার্লামেন্টে তুলে ধরবে এবং সমাধানের জন্য তিনি কিনা সর্বোচ্চ দিয়ে লড়াই করে সমাধান করবে। 1 নম্বর কথা। দ্বিতীয় কথা আমি আপনাদের বলি, যে উন্নয়নের জন্য 5 কোটি টাকা আসে, 5 বছরে 25 কোটি টাকা, সেই উন্নয়নের জন্য যে কাজগুলো হবে আপনারা বলবেন যে আপনাদের এলাকায় এইগুলো করা দরকার, সেই উন্নয়নটাই হবে। শুধু উন্নয়ন নয়, আপনাদের বলে রাখছি, কাজের মধ্যে অনেক কাটমানি হয়। যেমন ঢালাই রাস্তা হচ্ছে, আপনারা দেখছেন ঢালাই রাস্তা হচ্ছে, ভালো কথা, এটা তো উন্নয়ন হচ্ছে। কিন্তু বলে রাখি, এখানে কিভাবে হয়, 12 mm রডের হয়তো ঢালাইয়ের বলা আছে, রডটা দেয় কি জানেন, 6 mm বলা আছে। 1 নম্বর সিমেন্ট যেগুলো কোম্পানি আছে সেই সিমেন্ট ব্যবহার করার, সেই সিমেন্ট দেয় না, 3 নম্বর সিমেন্ট দেয়। বলা আছে বালির কোয়ালিটির কথা, পাথরের কথা বলা আছে, এগুলো কিছু হয় না, সব 2 নম্বরই মাল দেয়। ফলে 2-4 বছর ঢালাই থাকে, উঠে চলে যাচ্ছে। আমি আপনাদের কাছে বলে যাই, আপনারা যদি আমাদের সুযোগ দেন, যে কাজ আমরা করব, আপনাদের মনিটরিং এ আমাদের কাজ হবে। আপনাদেরকে নিয়ে ধরুন এখানে একটা রাস্তা হবে, পানীয় জল হবে, কল হবে, লাইট হবে, যাই হোক না কেন, কপি স্কুলে কম্পিউটার দিয়ে হবে, চাই ডেভেলপমেন্টের জন্য কাজ হবে। সমস্ত কাজের জন্য যখনই হবে সেই এলাকার সাধারণ মানুষদের নেব, সেই এলাকার যিনি সিপিএম করেন তাকেও কমিটির মধ্যে রাখবো, সেই এলাকার যিনি বিজেপি করেন তাকেও কমিটির মধ্যে রাখবো, সেই এলাকার যিনি তৃণমূল করেন তাকেও কমিটির মধ্যে রাখবো। ওই কমিটি একটা করে মনিটরিং কমিটি হবে, কারণ ওই কমিটি দেখবে এই যে কাজ হচ্ছে এর মধ্যে কোনো ফাঁকিবাজি না হয়, এর মধ্যে চুরি না হয়, জনগণের ট্যাক্সের টাকা জনগণের জন্য যাতে ভালো করে কাজ হয়। মনিটরিং কমিটি করে দেবো আপনাদের জন্য। তাই আপনাদের বলবো, আপনাদের কাছে আশা রাখবো, আপনাদের মূল্যবান ভোট এই 20 তারিখে খামচিনি ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন। সরি, 20 তারিখ আগেরটা তো 1 তারিখে, আগের প্রোগ্রামে 20 তারিখ ছিল আপনার বনগাঁতে। হ্যাঁ, জুন মাসের 1 তারিখে খামচিহ্ন দিয়ে পাঠাবেন। আমি শেষ করছি, শেষের দিকে একদম এসে বলছি, আমি আজকে যেহেতু পুলিশ ভাইদের সাথে অনেক কিছু হলো, তো পুলিশ ভাইদের দুর্দশার কথাটা একটু জানতে হবে, কারণ আমার পুলিশ সমাজে প্রচুর ভালোবাসার মানুষ আছে। আপনার আমার বাড়ির ছেলেরাও তো পুলিশে আছে না, যারা সিটটা এখনো খাড়া রেখে চলছে। আমাদের পুলিশ ভাইদের জন্য কথা বলতে হবে। কথা বললে লাভ কি হবে? মমতা ব্যানার্জি কি বলছে? শুধু থানা বাড়িয়ে দিচ্ছে, যেখানে পাচ্ছে থানা করে দিচ্ছে। আমি খারাপ বলছি না, ভাঙড়ে আইএসএফ কে জব্দ করবে, নওশাদ সিদ্দিকীকে জব্দ করবে বলে না 4খানা থানা করেছে, আরো 4টে থানা করবে। আর আমি বলেছি পাড়ায় পাড়ায় থানা করে দিক, নওশাদ আইএসএফের কোনো অসুবিধা না। কিন্তু আপনাদেরকে জানতে হবে, থানা তো করে দিচ্ছে, থানায় কি অফিসার দিচ্ছে? থানায় কি পুলিশ দিচ্ছে? ফলে কি হচ্ছে, পুলিশের একটা শূন্য পদের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা মানে
রাজ্য সরকারের কাছে বারবার দাবি করছি, সাধারণ মানুষকে দাবি করতে হবে পুলিশে অবিলম্বে নিয়োগ করতে হবে। স্বচ্ছতার সাথে পুলিশে নিয়োগ হলে আপনার আমার বাড়ির ছেলেরা চাকরি করবে। আর আপনার আমার যে বাড়ির ছেলেগুলো এখন পুলিশে চাকরি করছে তাদের 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা 18 ঘন্টা করে ডিউটি করাচ্ছে, কিন্তু কেন এরা এত ডিউটি করবে? এত ডিউটি এদের নয়, যাতে এদের ডিউটি কমিয়ে যাতে নিয়োগ হয় তাড়াতাড়ি, সেই দাবি তুলতে হবে। এবং সাথে সাথে যে 2011 সালের আগে বড় বড় অনেক ভাষণবাজি করেছিল, অনেক ডায়লগবাজি করেছিল, আমরা ওই জন্য প্রতিশ্রুতির ফুলঝুরি ওড়াই না, আমরা যতটুকু করতে পারবো অতটুকুই কথা বলি। কিন্তু বলেছিল যে সরকার কেন্দ্রীয় সমাহারে দিয়ে দিতে পারে না তার নাকি শাসন কার্য পরিচালনার উপযুক্ত নয়। কি এখন সেই মাননীয় এসে কি বলছেন যে আপনার দিয়ে ঐচ্ছিক বিষয় নয়। তাই আমাদের আওয়াজ তুলতে হবে। আপনার আমার বাড়িতেই তো সরকারি কর্মচারী আছে কিছু হলেও, তাই সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে দিয়ে দিতে হবে। এই আওয়াজটাও আজকের এই মঞ্চ থেকে তুলছি, আপনাদেরকে তুলতে হবে। পরিশেষে আমরা এই মঞ্চ থেকে আমাদের দলের সদস্য শহীদ হাসানুজ্জামানকে স্মরণ করছি, তার আত্মা শান্তি কামনা করে আপনাদের কাছে আমি একটা প্রস্তাব দেব। প্রস্তাবটা আপনারা একটু শুনবেন। প্রস্তাবটা এটাই, আচ্ছা, মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর লড়াই সকাল রাত দিন সকাল 24 ঘন্টা হচ্ছে, তো দেখছেন তো লড়াইটা কেমন দেখছেন? কেমন লড়াইটা দেখছেন একটু বলুন না। হাতাহাতি লড়াই করতে দেখেছেন? মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর লড়াইটা কিভাবে হচ্ছে? মিডিয়ার মাধ্যমে, মাইকের মাধ্যমে। অধীর রঞ্জন চৌধুরী, ফিরহাদ হাকিম, অভিষেক ব্যানার্জি, কুণাল ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, মোহাম্মদ সেলিম, পার্থ চ্যাটার্জি, সুজন চক্রবর্তীদের লড়াই প্রতিনিয়ত আমরা দেখছি। সন্ধ্যার পরে তারা ডিবেট করতে বসে, কেউ কেউ আবার মুখে কি বলে গোটা মেকআপ করে বসে, ছেলেগুলো অনেক ছেলে মেকআপ করেই বসে, এরকম অনেক ঘটনা আছে। তো তাদের লড়াইটা আমরা কি দেখছি? সমস্ত লড়াইটাই কিন্তু মিডিয়ার মাধ্যমে। কিন্তু দুঃখ লাগে আমার এটাই যে আজকে তারা বড় বড় নেতারা লড়াইটা করছে মিডিয়ার মাধ্যমে, আর বুথ স্তরে কে বিজেপিকে ভালোবাসে, কে তৃণমূলকে ভালোবাসে, কে আইএসএফ কে ভালোবাসে, কে কংগ্রেসকে ভালোবাসে, কে সিপিএম কে ভালোবাসে বা ভিন্ন রাজনৈতিক মত পোষণ করে, তারা কেন নিজেদের মধ্যে এই পাড়াতে পাড়াতে বুথে বুথে লড়াই জড়িয়ে পড়ছে? আমি একটু জানতে চাই আপনাদের কাছে। এই কলম্বগাছির মানুষেরা, এই কলোনি পাড়ার কথা বলছি, বিভিন্ন রাজনৈতিক মতদর্শকে ভালো লাগে তারা করে, কাউকে বিজেপিকে ভালো লাগে করতেই পারে, কাকে তৃণমূলকে ভালো লাগে করতেই পারে, কাউকে আইএসএফ কে ভালো লাগে করতেই পারে, কাউকে সিপিএম কে ভালো লাগে করতেই পারে, কাউকে কংগ্রেসকে ভালো লাগে বা ভিন্ন রাজনৈতিক দলকে ভালো লাগে সে দল করতেই পারে। কিন্তু আপনারা কেন মারামারি হানাহানিতে জড়িয়ে পড়ছেন? আমি আপনাদের কাছে একটু জানতে চাই। শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি সাপে লেউল এনাদের লড়াই, কিন্তু সেই মমতা ব্যানার্জি শুভেন্দু বাবুকে ডেকে এসি রুমে বসে চা খাওয়াচ্ছে। সিপিএম এর সাথে বিজেপির বলে নাকি খুব লড়াই। সিপিএম এর নেতা সজল ঘোষ আর বিজেপির নেতা সজল ঘোষ, সিপিএম এর নেতা তন্ময় ভট্টাচার্য কোলাকুলি করছে, তাদের মধ্যে হিংসা নাই। সুজন চক্রবর্তী সিপিএম এর নেতা, পার্থ চ্যাটার্জি তৃণমূলের নেতা, তারা এক এসি রুমে বসে গল্প করছে। কুণাল ঘোষ তৃণমূলের নেতা, দিলীপ ঘোষ বিজেপির নেতা, সুকান্ত মজুমদার বিজেপির নেতা, তারা ঠান্ডা ঘরে কেক কাটছে, তাদের মধ্যে কোনো লড়াই নাই। কেন লড়াই আমার বারাসাতে? কেন লড়াই ভাঙড়ে? কেন লড়াই বীরভূমে? কেন লড়াই বাঁকুড়াতে? আর লড়াই কারা করছে? যাদের 300 টাকা রোজে যারা খাটে তারা লড়াই করছে আর দাদাদের জন্য। তাই অনুরোধ আপনাদের কাছে, আপনাদের কাছে প্রস্তাব এটাই, যার যে দল ভালো লাগবে করুন, ভালো লাগলে আইএসএফ কে ভোট দেবেন, না ভালো লাগলে দেবেন না, আমি জোর করব না। তবে অনুরোধ করে যাচ্ছি, এলাকার মানুষ যেহেতু এত সময় দিয়ে আমাদের বক্তব্য শুনছে, এত সময় ধরে আমাদের বক্তব্য শুনছেন, আপনাদের কাছে অনুরোধ করছি, নওশাদ ভাইয়ের কাছ থেকে অন্য কিছু নেন আর না নেন আপনাদের ইচ্ছা, এই জিনিসটা অন্তত নিয়ে রাখুন। আমি ওখানে মা, বাপ, কাকা, জ্যাঠা, মাসি, পিসি যারা উপস্থিত হয়েছেন, চাচা, খালা যারা উপস্থিত হয়েছেন, সকলকে বলবো আপনাদের ছোট ভাই হিসাবে, আপনাদের সন্তান হিসাবে আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি, মারামারি হানাহানিতে আর জড়াবেন না। কত মারামারি করবেন? আপনার দাদুদেরকে লড়িয়েছে, কাউকে কবরে পাঠিয়েছে, কাউকে শ্মশানে পাঠিয়েছে, কেউ জেল খেটেছে,
কেউ ক্ষতিপূরণ দিয়েছে, আপনার বাবাদেরকে এইভাবে লড়িয়েছে, কেউ শ্মশানে গেছে, কেউ কবরস্থানে গেছে, এখন আপনাদেরকে করছে। কেন আর এত লড়াই? যাদের জন্য লড়াই করছেন তারা এসি রুমে বসে চা খাচ্ছে। আমি অনুরোধ করছি, এই স্বামীজির এই ক্লাবের সামনে থেকে দাঁড়িয়ে বলছি, সেই স্বামীজির বাণী আমরা নিয়ে চলি। আজ থেকে শপথ করি, সবাই আমার ভাই, এই শপথটা আমার করতে হবে। চায়ের দোকানে বসে কে বিজেপি করে, কে সিপিএম করে, কে আইএসএফ করে দেখার দরকার নেই, কে তৃণমূল করে দেখার দরকার নেই। বড় নেতারা যদি এসি রুমে বসে চা খেতে পারে, আমাদের এসি রুমে বসার দরকার নেই, অত হাইফাই আমরা নয়। আমরা অন্তত নন এসিতে বসে চা খেতে পারবো একসাথে। কি দাদা, হবে তো নাকি? হবে তো নাকি দাদা? কেন মারামারি আমরা করবো? আমি বক্তব্য শেষ করে দিই। আমার এই আমাদের কি রিয়াজুল ভাই, রাজু ভাই একটা জোটের বিষয়ে কথা বলতে চাই, বলছে। আপনারা যদি শোনার আগ্রহ দেখান তাহলে আমি বলতে পারি। শুনতে চাইবেন আপনারা? গত পরশুদিন মোহাম্মদ সেলিম সাহেব তো অনেক কথা বললেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন নাকি? হোয়াটসঅ্যাপে মেসেজ করে আর কি আর জোট হয়? টেক্সট মেসেজ করে কি আর জোট হয়? আমি সেই বিষয়ে যাচ্ছি না। দেখুন, আমরা চেয়েছিলাম, পশ্চিমবাংলার মানুষ যে দুরবস্থার সম্মুখীন হয়েছে, সারা দেশের মানুষ যে বেকারত্বের দিকে বেড়ে যাচ্ছে, যে বেকারত্ব বাড়ছে, সেই বেকারত্বের মধ্যে 86% কিন্তু আমার সমবয়সী, অর্থাৎ যুব সমাজ। 86%। আমার মায়ের হাতে 1000 টাকা 1200 টাকা ধরিয়ে দিচ্ছে। আমার মা যখন ট্রিটমেন্ট করতে তার পরিবারের কাউকে নিয়ে যাচ্ছে, সেই বারাসাত হসপিটালে গিয়ে বেড পাচ্ছে না, তাকে কলকাতায় ছুটে যেতে হচ্ছে, না হলে বেসরকারি হসপিটালে গিয়ে তাকে 10,000 15,000 খরচ করে তাকে ট্রিটমেন্ট নিতে হচ্ছে। এই চরম যে অব্যবস্থার অবসান ঘটানোর জন্য 500 টাকা 550 টাকা 330 টাকার ফর্ম ফিল আপ করে যাতে আপনার আমার বাড়ির সন্তানরা চাকরি পায়, কারো বাচ্চার মিড ডে মিল না চুরি হয়, কারো রেশন না চুরি হয়, জল জমি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটা যে কেড়ে নিচ্ছে, সেটা বন্ধ করার জন্য, দলিত ভাইদের জন্য চাকরির যে কোটা আছে সেটা টাকার বিনিময়ে নন দলিতদেরকে চাকরে ঢুকিয়ে দিচ্ছে। আদিবাসী ভাইদের জন্য যে চাকরি রিজার্ভেশন আছে সেখানে টাকা নিয়ে নন আদিবাসী ভাইদেরকে ঢুকিয়ে দিচ্ছে। এই সমস্ত যে মানে যে সিস্টেমের মধ্যে গলত ঢুকিয়ে দিয়েছে, এটাকে বন্ধ করার জন্য কংগ্রেস, আইএসএফ, বামপন্থী বন্ধুদেরকে একসাথে নিয়ে লড়াই করার জন্য এবং এর সুদিন ফিরিয়ে নিয়ে আসার জন্য সর্বপ্রথম আমি আলিমুদ্দিন স্টেটে গিয়েছিলাম, এই 2024-এর লোকসভাকে সামনে রেখে। আমি মিডিয়ার সামনে এতদিন বলিনি, অনেক কথা হয়েছে ওর মধ্যে, যদি ওগুলো বলি না আমার সিপিএম এর বামপন্থী বন্ধুদের মুখ লুকোবার জায়গা থাকবে না। কিন্তু গিয়েছিলাম, আমি গিয়ে কথা বলেছি। আমরা বলে এসেছিলাম প্রথমে যে আমরা 22টা সিটে লড়াই করার মতো ক্ষমতা একা রাখছি, কিন্তু জোটের স্বার্থে আমরা 22টা সিট লড়বো না। কংগ্রেস 14 দিতে পারেন, লেফট ফ্রন্ট 14, আইএসএফ 14, 3 14 42। তখন শুনলেন সব কথা, বললেন যে না, এরকম ভাবে হয় না। আমরা জোটের স্বার্থে, যাতে জোটটা হলে আমাদের যে দুরবস্থা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি, সেই জন্য আমরা কি করলাম, 10-এর পরে 12, 11, 10 14, 12, 11, 10, 9, 8, 7 অব্দি নেমে গেলাম। কিন্তু আমার বামপন্থী বন্ধুরা আমাদের 1 2 3 1 2 3, তারপরে বিকাশ বাবুর জন্য একটা বেড়েছিল, সেই অবধি রয়ে গেল। দেখুন, প্রত্যেকের আত্মসম্মান আছে। আমার পাড়ার যিনি ভ্যান টেনে খায় না, তারও আত্মসম্মান আছে। সে সারাদিন মেহনত করে, মাথার ঘাম পায়ে ফেলে, তারও আত্মসম্মান আছে। আর যিনি দিনে 1000 টাকা 5000 টাকা 10,000 টাকা ইনকাম করছে, তারও আত্মসম্মান আছে। প্রত্যেকের আত্মসম্মানকে আমরা সম্মান দিই। তো আইএসএফেরও একটা আত্মসম্মান আছে। আইএসএফকে যদি 4-5 4টে নওশাদ যদি ওখানে দাঁড়াই, একটা বেরিয়ে দেবো, মানে ভিক্ষা দেওয়ার মতো হচ্ছে। আমরা দেখলাম যে এতে সম্ভব না, সেই জন্য আমরা চুপ করে বসে থাকিনি। বাংলার মানুষকে উদ্ধার করতে হবে, দুর্নীতিগ্রস্ত এই সরকারের হাত থেকে, ফ্যাসিস্টদের হাত থেকে বাংলাকে মুক্ত করতে হবে। সেই জন্য আমরা আমাদের মতো লড়াইয়ে আছি। এটাই। আর একটা হয়ে গেছে সমস্যা কি, নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে কেন দাঁড়ালো না? এ তো চরম সমস্যা। এটা আমি বামপন্থী বন্ধুদের বলবো বইটা বেশি করে। বামপন্থী বন্ধুরা তো গণতন্ত্রের বুলি মনে সব থেকে বেশি আওড়ায়। সব বামপন্থী বন্ধুরা গণতন্ত্রের কথা সব থেকে বেশি বলে, আইএসএফের থেকেও বেশি বলে। তো বামপন্থী বন্ধুদের বলবো, ইন্টারনাল ডেমোক্রেসিকে কি আমি প্রাধান্য দেব না? কিছু কিছু জায়গায় বামেদের বন্ধুরা বলছে নওশাদ সিদ্দিকী চেয়ারম্যানের কথাও দল শুনলো না। হ্যাঁ, এইটাই হচ্ছে আইএসএফ।
মোহাম্মদ সেলিম সাহেব আবদার করে মুর্শিদাবাদে দাঁড়িয়ে যেতে পারে, না চাইলেও রাজ্য সম্পাদক অনেকদিন জ্যোতিবাবুর পরে এই প্রথম দাঁড়িয়ে গেলেন, সেটা মোহাম্মদ সেলিম হতে পারে। আইএসএফ মনে করে বুথের একটা কর্মীর যে সম্মান, রাজ্য স্তরের কর্মীদের সম্মান, শুধু ডেজিগনেশনটা একটা কম বেশি আছে। দল যেটা সিদ্ধান্ত নেবে সেটা মানতে হবে। আগামী দিনে দল যদি আমাকে বিধানসভাতে নাও লড়াই, কিচ্ছু করার নেই, আমি করতে পারবো না। এবার হচ্ছে কথা, আইএসএফ নওশাদ সিদ্দিকীকে কোথায় দাঁড় করাবে, কার বিরুদ্ধে দাঁড় করাবে, না প্রচার করবে, এটা বামপন্থী বন্ধুরা কি আইএসএফকে ঠিক করে দেবে? বলুন আপনারা, এটা ঠিক করে দেবে? না নওশাদ সিদ্দিকী কেন ভোটে দাঁড়ালো না, এর জবাবটা তাদেরকে দিতে হবে। আমি আপনাদের বলে যাই, আমি ধন্যবাদ জানাই। আমি সত্যি আমার ইচ্ছে ছিল, তারপর আমার নাম যখন ঘোষণা করেনি, মানসিকভাবে কিছুটা আমি দুর্বল হয়ে গিয়েছিলাম। কিন্তু আমি এখনো বলবো, আমার পার্টি যে ডিসিশনটা নিয়েছে, বিশ্বজিৎ দাদার যে ডিসিশন, তাপস বাবুরা যে ডিসিশনটা নিয়েছে, সত্যি বলছি তারা অনেক ভবিষ্যতের কথা ভেবে ডিসিশন নিয়েছে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমি বলছি, আমাদের পার্টির ক্ষমতা অনুযায়ী ছোট বড় যতটুকু আমাদের পটেনশিয়াল আছে, এখন পর্যন্ত আমি 54টা জনসভা করেছি পার্টির হয়ে, যেটা মমতা ব্যানার্জিও করতে পারেনি, অভিষেক ব্যানার্জিও করতে পারেনি, আর নামটা কি মোহাম্মদ সেলিম সাহেব হয়তো করতে পারেনি, আর অধীরবাবু তো করতে পারবেই না। সেটা পার্টি আমাকে দিয়ে করিয়েছে। এবার আসা যায়, আমি আর একবার জোটে ফিরে আসি। পশ্চিমবাংলায় জোট হয়েছে, যে বামপন্থী বন্ধুরা জোটের জন্য আইএসএফকে নিয়ে খিল্লি করছে, আমি প্রশ্ন করতে চাই, পশ্চিমবাংলা যদি বাম আর কংগ্রেস জোট সঠিক হয়ে থাকে, তাহলে কুচবিহারে হাত চিহ্ন প্রার্থী দিয়েছে, ওখানে লাল ঝান্ডা প্রার্থী দিয়ে কি জোটের আপনারা বার্তা দিচ্ছেন, তার জবাবটা আগে দিতে হবে, তারপরে আইএসএফ এর দিকে তাকাবেন। নেপাল মাহাতো পুরুলিয়াতে হাত চিহ্নের পক্ষে দাঁড়িয়েছে, ওখানে সিংহ চিহ্নকে দাঁড় করিয়ে দিয়েছে, ওখানে তাহলে কি জোট হয়েছে ভাই? আপনি চলে যান এখানে ঘাটালে, কংগ্রেস প্রার্থী দিয়েছে, ওখানে লাল ঝান্ডার পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়েছে, জোটটা কি হয়েছে ভাই? সর্বোপরি বলছি, যারা আমাদের নামে কুৎসা রটাচ্ছে, আমরা নাকি জোট না করে, আমরা তো জোট থেকে বেরিয়ে আসেনি, সর্বপ্রথম জোট থেকে বেরিয়ে এসেছে অধীর বাবুরা কংগ্রেস, তারপরে সিলেট ফ্রন্ট বেরিয়েছে, আমরা বার হয়নি। তারপরেও আমাদেরকে যারা কুৎসা রটাচ্ছে তাদের উদ্দেশ্যে বলি, ইন্ডিয়া জোটের মূল মুখ রাহুল গান্ধী, সেই রাহুল গান্ধীর বিরুদ্ধে কেরলে লাল ঝান্ডারা প্রার্থী দিয়ে কি প্রমাণ করাচ্ছে যে রাহুল জোটের তারা কোন জায়গায় দাঁড়াচ্ছে? তারা কি জোট চাই? যদি জোট চাইতো তাহলে শশী থারুরের বিরুদ্ধে কেন কেরলে লাল ঝান্ডারা প্রার্থী দিল? এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষকেও করতে হবে। করবেন না আপনারা? করতে হবে। বামপন্থী বন্ধুরা অনেক কথা বলে দিচ্ছে, শেষ করছি। আর একটা কথা, গতকালই আমি একটা টিভি ডিবেটে ছিলাম, সেখানেই হয়েছে, ওটা কয়েকদিনের মধ্যে আপনাদের দেখাবে, তার আগে আমি বলে নিই ডায়লগটা আমি দিয়ে যাই এখানে, সত্যিটা ডায়লগ কারোর কাছ থেকে পেয়েছি তো, ওইটা আমি উগলে দিচ্ছি। ডিবি ডিবেটে অনেক সিনিয়র নেতারা ছিলেন, তারা একটা চ্যালেঞ্জ করেছে যে যদি কংগ্রেস আর সিপিএম, লেফট ফ্রন্ট আর কংগ্রেস যদি সত্যিকারের জোট হয়ে থাকে, কলকাতাতে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীকে দিয়ে একটা মিটিং করে দেখাক, তাহলে জানবো এটা সত্যিকারের জোট হয়েছে। আর আমি আপনাদের বলছি, গতকালকে শুনেছি, এখান থেকে চ্যালেঞ্জ করছি, এখানে তো কংগ্রেসের বন্ধুরা যদি শুনতে পান আর বামপন্থী বন্ধুরাও যদি শোনেন, আপনাদের বলবো পশ্চিম বাংলাতে যে কটা সিট বাকি আছে, এই কটা সিটে একটা সিটে রাহুল গান্ধীকে নিয়ে এসে প্রোগ্রাম করে দেখান, তাহলে সত্যিকারের জানবো আপনারা তৃণমূলকে হারাবার জন্য জোট করেছে, আর ভোট কেটে বিজেপিকে সুবিধা করার জন্য জোট করেননি। দেখতে পাবেন। আমারও মনে হচ্ছে গতকালকে যে কথা বলেছে, আমার তারপরে মাথা আমার ঘুরছিল, কারণ অধীর রঞ্জন চৌধুরী এত বড় নেতা নিজেকে দাবি করেন, তার প্রোগ্রামে রাহুল গান্ধী আসলো না, কোনো কেন্দ্রীয় নেতৃত্ব আসলো না। ব্যাপারটা কি? ডাল মে কুছ কালা হয়। শুধু আমাদের মধ্যে ধর্মীয় বিভাজন করে দেবেন, তুই হিন্দু, এ মুসলমান, তুই খ্রিস্টান, তুই আপার কাস্ট, তুই লোয়ার কাস্ট, এই করে দে, তুই দলিত, তুই আদিবাসী করে লড়িয়ে দেবে, আর ওপরে সব ভোটের মজা মারবে, আর হবে না। আমাদেরও চোখ কান খুলেছে, আমাদের হাতে এখন অ্যান্ড্রয়েড সেট এসে গিয়েছে। তাই আমি আবারও চ্যালেঞ্জ করছি, যারা জোট নিয়ে আইএসএফকে খিল্লি করছেন, তাদের উদ্দেশ্যে আমার বার্তা, যদি সত্যিকারের জোট বামপন্থী আর কংগ্রেসরা করে থাকে মন থেকে, তাহলে বসিরহাটে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বা সোনিয়া গান্ধীকে নিয়ে এসে একটা জনসভা বামপন্থীরা করে দেখাক,
তাহলেই জানতে পারবো বসিরহাট থেকে তারা জেতার জন্য প্রার্থী দিয়েছে এবং জোটটা তারা সঠিকভাবে করেছে। আমি বলে যাচ্ছি পারবে না, পারবে না, পারবে না। এরা ভোট কাটার জন্য ওখানে আবার সুযোগ করে দেওয়ার জন্য প্রার্থীটা দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করছি, আবারও ওটা রিমাইন্ড দিচ্ছি, ভালো লাগলে জুন মাসের 1 তারিখে খাম চিহ্নে ভোট দেবেন, না ভালো লাগলে দেবেন না। কিন্তু অনুরোধ আমি আবার আপনাদের করছি, ভোটের জন্য মাসির ছেলের মাথা পিসির ছেলে ফাটাবেন না, জ্যাঠার ছেলের মাথা কাকার ছেলে ফাটাবেন না, চাস্তো ভাইয়ের মাথা চাস্তো ভাই ফাটাবেন না। এরা ভোট নিয়ে দিল্লি চলে যাবে, কেউ এসির ট্রেনে যাবে, কেউ ফ্লাইটে যাবে, এরা নেতা হয়ে যাবে। আর আপনাকে আমাকে এই মস্তান গুন্ডা তকমা আপনার কপালে লিখে দিচ্ছে, আমার কপালে লিখে দিচ্ছে। মারামারি হানাহানিতে জড়াবেন না। ভোট আসবে যাবে, নেতা যাবে আসবে, আমরা দিনের শেষে প্রতিবেশী। ভোটের জন্য বিভাজনের রাজনীতিতে পা দেব না, ভোটের জন্য হিংসাতে আমরা পা দেব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। ধন্যবাদ ভাই।